সত্যজিৎ মুখার্জির গৌরবের সাথে নন্দিনীর বিয়ে ভেঙে দিয়ে অবশেষে শিবপ্রসাদ সঠিক সময়ে নিজের শালিকে বাঁচিয়ে বড়রামের হাতে তুলে দেয়। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব বারবার সন্দেহ করলে আরাধ্যা সে বুঝতে পেরে যায় এবং বড়রামের সাহায্যে তার স্মৃতি আবারও ফেরত আসে এবং সে তার বান্ধবীদের সাথে কথা বলে সমস্ত প্রমাণ জোগাড় করে তার জামাইবাবু শিবনাথের হাতে তুলে দেয়। বলে, জামাইবাবু বাঁচাও তুমি আমার বর্দি ভাইকে। শিবপ্রসাদ সেই প্রমাণ নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। বের মণ্ডপে সিঁদুর পরানোর পূর্বেই আটকে দেয় পুরো বিয়েটিকে আর বলে, কর্ণ চ্যাটার্জি, আপনি যে কাজটা এতদিন করতে পারেননি সেটা আপনি কিভাবে করবেন ভাবলেন, এটা হবে না। সঙ্গে সঙ্গেই গৌরব বলে, কী করছেন কি আপনি, বন্ধ করুন আমার বিয়ে, এসব নাটক। শিবপ্রসাদ রেগে গিয়ে বলে, আপনি বন্ধ করুন। বহুরূপী সেজে নাটকটা তখনই ভয় পেয়ে যায় গৌরব আর বলে, আমি নাটক করছি না, বোঝার চেষ্টা করুন আমার কোনো দোষ নেই। তখনই হাতে হাত করা পড়ালেই আরাধ্যা এসে বলে, উনি আসলে একটা ক্রিমিনাল, উনি সব দোষের মধ্যেখানে জড়িত, ওনাকে কোর্টে তুলুন আর কেস দিয়ে এমন কষ্ট দেবেন যাতে মনে থাকে আমার তিনটে বান্ধবীর সাথে উনি খারাপ ব্যবহার করেছে। হাত জোর করে গৌরব ক্ষমা চেয়ে বলে, আমি সব করেছি, আমাকে ছেড়ে দিন। তখনই কান্না করতে থাকে নন্দিনী মুখার্জি বারবার। বলে, বাবা, আমার তাহলে বিয়েটি সম্পূর্ণ হলো না, আমার আগের বিয়েটিও সম্পূর্ণ করতে পারিনি আমি, এটাও আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আমি মেনে নিতে পারছি না। বাবা, তুমি কেমন ছেলে দেখেছো, এই ছেলেটি এতটা বাজে হওয়ার পরেও তুমি সবটা মেনে নিচ্ছিলে, আমি ভাবলেও ঘৃণা পাচ্ছি। সেইখানেই নাটক শুরু করে দেয় সত্যজিৎ মুখার্জি আর বারবার ভালো সাজে নিজের মেয়ের সামনে। বলে, আমি কিছু করিনি রে, আমি জানতাম না। তারপরেই জামাই সামনে আসতে বলে, জামাই, আমার মেয়েটাকে কিছু একটা করো, ও যে লগ্নভ্রষ্ট হয়ে নিজেকে শেষ করে ফেলবে, ওর জীবনে দুটোবার বিয়েটা ভেঙে গিয়েছে, আমি আর মেনে নিতে পারছি না, কারোর সাথে একটু বিয়ে দাও, নাহলে ওর জীবন অন্ধকারে চলে যাবে। বরম তখন বলে, আমি বিয়ে করতে চাই ওনাকে, আমার সাথে বিয়ে দেবে? অবাক হয়ে নন্দিনী মুখার্জি বলে, কি বলছো কি? তখনই শিবপ্রসাদ বলে, সত্যি কথা বলছিস ভাই, তুই বিয়ে করবি? তখন বরম বলে, হ্যাঁ, আমি বিয়ে করতে রাজি আছি যদি নন্দিনী মুখার্জি রাজি হয়। তারপরেই শিবপ্রসাদ হাসতে হাসতে তাদের দুজনকে এক করে দেয় হাত করি। আর সত্যজিৎ মুখার্জি বলে, বাহ, অবশেষে তাহলে আমার মেয়েটি বিয়ে সম্পূর্ণ হলো। তারপরেই জড়িয়ে ধরে নন্দিনীকে নিজে করে নেয় বরম বাবু এবং শিবপ্রসাদ বলে, দে স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে নিজেদেরকে অবশেষে আপন করে নে বরম ভাই। তারপরে বরম সবশেষে সেই কাজটি সম্পূর্ণ করেই নন্দিনীকে নিজের করে নেয়। শিবপ্রসাদ বলে, তোর খুব সাহস না গৌরব, চল এবার আমার লাঠির বাড়ি গেলে সবটা ভুলে যাবে এবং বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখব তোটনি গিয়ে বলে, ধন্যবাদ, আমার পরিবারটিকে সঠিক সময় বাঁচিয়ে নিয়ে যায়, বিশেষ করে আমার দিদিভাইকে। ও যদি এই খারাপ ঘটনাটা আবার ফেস করতো, নিজেকেও শেষ করে ফেলতো, আমরা পারতাম না ওকে আটকাতে। তখনই তোটনি জড়িয়ে ধরে বলে, এই পরিবারকে তুমি এভাবে আগলে রেখো, নিজে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করো। তারপরে তার সন্তানরা জড়িয়ে ধরে এসে বলে, আমি জানতাম পা 60 বুট পড়লেও সে আমাদের পরিবারকে প্রোটেক্ট করবেই আর বারবার সে নিজের চেম্বার তুলে নেবে। তারপরে আমরা দেখব সত্যজিৎ মুখার্জি এসে বলে, সব সত্যটা সামনে নেব জামাই, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি সব সামলে নেবে আর আমার বিজনেসটাও তুমি দেখবে আজ থেকে, এবার তোমাকে আমার দায়িত্ব নিতে হবে, এই পুরো মুখার্জি বিজনেসের তোমার দায়িত্বভার। তখনই প্রশ্ন করে বসেন, আচ্ছা কর্ণবাবু, আপনি বললেন আপনি নাকি এই সব ঘটকালি করেছেন এবং গৌরবের সাথে বিয়েটা ঠিক করেছেন। কর্ণ বলে, হ্যাঁ, আমি দেখেছিলাম ছেলেটি তখন বেশ ভালোই বিহেভ করছিল, কিন্তু হট করে যে তার একটা এমন রূপ জাগবে কেই বা জানে, আর এটা তো অনেক আগের ঘটনা। তখনই তার শাশুড়ি মাসে বলে, বাহ জামাই, তুমি সঠিক সময়ে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছো। তটিনী বলে, আমার মনে হচ্ছে এর ভিতরে আমার বাবাও জড়িত আছে। তারপরে নন্দিনী ও বহরমবাবু এসে পা ধরে প্রণাম করে সত্যজিৎকে এবং সত্যজিৎ আশীর্বাদ করে চিরসুখী হয়। তখনই সত্যজিৎ মুখার্জি নাটক শুরু করে দেয় এবং বলে, আমি সত্যি জানতাম না গৌরব এতটা বাজে একটা ছেলে, কী করেই বা বুঝবো। আমি যখন ওর বাড়িতে গেলাম এই সম্পর্কটাকে আগানোর জন্য, তখনই গৌরবের বাবা মা নন্দিনী মুখার্জি বিষয় যেটাই শুনছে সেটাই হ্যাঁ এবং তাতেই সহমত দিচ্ছিল। আমি ভাবলাম হয়তো তারা সত্যি ভালো পরিবারের লোকজন, তারা ভালোই, খারাপ তার কিছু দেখে মনে হচ্ছিল না তখন।
এবং কর্ণ চ্যাটার্জি বলুক, আমরা যখন বললাম নন্দিনী মুখার্জির একটি বিয়ে হয়ে গেছিল, ওরা এক কথা রাজি হয়ে গেছিল। তাদের এমন রূপ আমি এখন বুঝতে পারছি। তখনই আরাধ্যা এসে বলে, বাহ জেঠু বাহ, তুমি কখন কি বলছো আমি বুঝতে পারছি না। একবার কর্ণ চ্যাটার্জি বলছে ওই লোকটিকে নাকি আগে থেকেই তারা চিনত। এখন তুমি বলছো তুমি সেই দিনই তাদেরকে প্রথমবার দেখছো। সত্যিই আমিও বুঝতে পারছি না তোমাদের আসল মাথায় প্ল্যানটা কি চলছে। তোমরা কি আদেও নাটক করছো নাকি সবটা জেনেই সব কিছু করছো? আমাকে বলবে জেঠু। তারপর কর্ণ চ্যাটার্জি পাশ থেকে এসে বলেন, চুপ কর আরাধ্যা, এখন এসব বিষয়ে কথা বলো না তুমি। আরাধ্যা বলে, আমাকে শ্বশুরমশাই আপনি প্রথম থেকেই প্রতিটা বিষয় চুপ করিয়ে দেন, কিন্তু এখন যে আমি আর শুনবো না আপনার কথা, আমি সত্যটা সামনে নিয়ে আসবো। আমি জানি আপনি সব কিছু জানেন, আপনি এই সবের মাঝখানে জড়িত আছেন। তারপরেই আমরা দেখব শিবনাথ গাঙ্গুলির কাছে একটি কল আসে এবং সে বলে, স্যার আপনি অফিসে চলে আসুন, আপনাকে দরকার অফিসে। এখন আপনার একটা স্পেশাল মিটিং আছে আমাদের রাজ্যের সিএমের সাথে। অবাক হয়ে যায় সেখানে শিবনাথ। সে বলে, মিটিং কখন ফিক্সড করলেন? আপনি কি একবার আমাকে জিজ্ঞাসা করেছেন? তখন শিবনাথকে সত্যজিৎ বলে, কি হয়েছে কি? তখন শিবনাথ বলে, আরে মিটিং ফিক্সড করে দিয়েছে। সত্যজিৎ বলে মনে মনে, সবটা তো আমি বানিয়েছি প্ল্যান। এখন যদি আপনি আমাদেরকে চাপ দেন জামাই, তাহলে তো সত্য সম্মুখীন হয়ে যাবেন। তাই দু চারটি এমন পদক্ষেপ বানিয়েছি মিলিয়ে মিশিয়ে কোনোভাবেই জাল থেকে বার হতে আর পারবেন। আর যে চেষ্টাটা বারবার করছো, নন্দিনীকে বাঁচিয়ে নিয়েছো হয়তো, কিন্তু ওই বিজনেসটা ট্র্যাপ থেকে তুমি আর বার হতে পারছো না শিবনাথ গাঙ্গুলি। এটা আমার প্ল্যান। যে কাজটা কর্ণ চ্যাটার্জি বহু যুগ ধরে করতে পারেনি, সেটা আমি এই ভালোবাসা মায়া দেখিয়ে শিবনাথের হাত দিয়ে করিয়েই ছাড়ব। নাহলে আমিও সত্যজিৎ মুখার্জি নয়। তখনই বিজিত পাশ থেকে এসে বলে, আরে এত কিছুর মধ্যে কেন জড়াচ্ছ? যাও, সিমের সাথে তোমার মিটিং ঝাঁতা ব্যাপার নাকি? সারা জীবন চেষ্টা করলেও তুমি যদি স্পেশাল ব্রাঞ্চে সব এনকাউন্টার করে সমস্ত সবাইকে ক্লিন করে যদি আমাদের রাজ্যটাকে সুস্থ করতে, তাও হয়তো সিএম পর্যন্ত পৌঁছতে পারতে না। কি জানি কি করছো তুমি, কিন্তু আস্তে আস্তে সবটা পাল্টে যাবে। তারপরেই দেখবো তোমার কি কতটুকুনি পাওয়ার। যাও মিটিংটা শেষ করে আসো। তখনই নন্দিনী বুঝতে পারে এই সব কিছু আসলে একটা জাল তৈরি করেছে। আমার নন্দিনী বলে, বড়মবাবু আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনি হয়তো সঠিক সময় এসে আমার জীবনটাকে বাঁচিয়েছেন, আমাকে বিধবা হওয়ার থেকে বাঁচিয়েছেন। কিন্তু এই যে জালটা থেকে আপনার বন্ধুকে বাঁচাতে পারছেন না, এটা আমার বাবার প্ল্যান। আমি বুঝতে পেরে গেছি। কারণ আমি যখন জেল থেকে ছাড়ানোর জন্য কোর্টে যাচ্ছিলাম, তখনই বাধা দিয়েছিল আমাকে গৌরব। আমার সন্তটা তখনই বেশ শক্তপোক্ত হয়ে গেছিল। তখন বেশ বোঝা যাচ্ছিল কিছু একটা জাল বুনে ছেঁড়া, আর আমাকে সেই জালের মধ্যে আটকে সবটা বন্ধ করতে চাইছিল। কিন্তু আমি কিছু মুখের দিকে তাকিয়ে সবার বলতে পারিনি। কী বা বলতাম? আমার বাবা রাজি, আমার দিদি ভাই, আমার পরিবার, আমার বাড়ির লোকজন সবাই বিয়েটা করানোর জন্য আমার উঠে পড়ে লেগেছিল। এবং আমার পূর্বে একটি ইতিহাসও আছে, তাই হয়তো কোনোদিনও বিয়ে করিতেও চাইনি। এবং যখন রাজি হলাম, ছেলেটা এমন বেরোলো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো বলরামবাবু। বরং নন্দিনী হাতটা ধরে বলে, এমন করে বলবেন না, আমরা স্বামী স্ত্রী, একে অপরের উপরে দায়িত্বশীল। আর পাশ থেকে শিবনাথ বলে, যা, তোর বিয়েটা সম্পূর্ণ করতে পেরে আমি খুব খুশি হয়েছি। ভালো লাগছে তুইও বিয়েটা অবশেষে করলি, কিন্তু একটা দায়িত্ব আছে তোর উপরে আমার। এবার যেভাবেই হোক পুরো কেসটাকে সামলাস। তখনই বলে শিবনাথ সেখান থেকে চলে যায়। আর তটিনী বলে, বাবা আমি এখানে একটা কথা বলতে চাই। আমি সবাইকে পর্যবেক্ষণ করলাম বেশ খানিকক্ষণ ধরে। আমি একটা জিনিস স্পষ্ট বুঝলাম, এই সব কিছুর পিছনে কর্ণ, বিজিত এবং আপনিও জড়িত। তখনই জড়িয়ে ধরে না টটিনীকে বলছে, কি বলছিস না মেয়ে? আমি আমার মেয়ে নান্তিনীর ক্ষতি চাইব? তুই এটা ভাবতেও পারিস? এতটা নিচে আমি নয়। তখনই টাটিনী বলে, বাবা এসব বলে তুমি সবাইকে বোঝাতে পারবে, আমার জামাইকেও হয়তো তুমি বুঝিয়ে ফেলে দেবে, কিন্তু আমাকে পারবে না। আমাকে বোঝাতে গেলে এটা আমি কোনোদিন বিশ্বাসই করবো না। আমি তোমাকে প্রতিটা রক্তে রক্তে চিনি, তুমি ঠিক কেমন ব্যক্তি। তাই এইসব করা বন্ধ করো। হয়তো বড়মবাবু সঠিক সময় না আসলে গৌরব এই বিয়েটা ভেঙে চলে গেলেই আমার দিদিভাই নিজের জীবনটা শেষ করে ফেলত।
তাই আমরা গৌরম বাবুর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। কিন্তু বাবা, তুমি এতটা নীচ কাজ করবে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তাই এর জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি হতচেষ্টা করলেও এটা আর মেনে নেওয়ার মতো কাজ হয়নি। তখন পাশ থেকে সত্যজিৎ বলে, এসব বলিস না, যা ঘরে চলে যা। এবং পিকু লাট্টুকে বলে, যাও তোমার মাকে ঘরে নিয়ে যাও, উনি ভুল বুঝছে। তখন নন্দিনী বলে, বাবা তুমি হয়তো কথার জালে সবার মুখ বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার আর পারবে না। আমি এবার কোর্টে উঠবো আর তোমাদের এই কেসটাকে আবারও কোর্টে তুলব। আর বিজিত লাহিড়ী, একে আমি ছাড়বই না। একে আমি জেল না করা পর্যন্ত শেষ খেলা আমি না দেখে ছাড়বো না, আর ছাড়ছিও না। বুঝতে পেরেছো তো? এই শিবনাথ গাঙ্গুলিকে হয়তো তুমি এইসবের মধ্যে জড়িয়ে শেষ করে ফেলতে পারো, কিন্তু এই নন্দিনী মুখার্জিকে পারবে না। আমার শরীরেও তোমারই রক্ত চলে। আমি এখন জেদ ধরেছি যখন, আমি এটাকে শেষ করেই ছাড়ব।